আজকে আমার দিদাকে নিয়ে 86 বছর বয়স, দিদাকে নিয়ে আমরা ট্রপিক্যাল অফ মেডিকেল কলেজে চেক আপে যাই। তার কারণ হচ্ছে দিদা 1 মাস আগে একটি মারাত্মক অসুস্থতা নিয়ে ট্রপিক্যাল কলেজে ভর্তি ছিলেন প্রায় 10 দিন মতো, এবং তারপর সুস্থভাবে মানে প্রায় বন্ডে সই করে ভর্তি করা হচ্ছিল। বলা হয়েছিল যে দিদা বাঁচবেই না ধরে নিতে। সত্যি কথা, দিদার যা অবস্থা হয়েছিল, কিন্তু ওদের চিকিৎসা ব্যবস্থায় এন্টায়ার মানে আমি বলবো স্পেশালি এইচওডি অফ ট্রপিক্যাল কলেজ এবং ডিরেক্টর অফ ট্রপিক্যাল কলেজ এবং এইচওডি অফ স্কিন ডিপার্টমেন্ট, ওনাদের দয়া পুরোটা সুস্থ হয়ে গেছেন দিদি। এবং আমি সেটা নিয়ে একটা আমার ফেসবুকে পোস্টও করি। এবং আজকে তারই 1 মাস পর চেক আপ ছিল, সেখানে সকালবেলা দুপুরবেলা চেক আপ করতে যায়। প্রথমে স্কিন ডিপার্টমেন্টে যায়, ওনারা বলেন যে একবার মেডিসিন ডিপার্টমেন্টে দেখে নিতে রেফার করেন। তার কারণ হচ্ছে কারণ দিদাকে তখন ইনসুলিন দেওয়া হয়েছিল, হাই সুগার লেভেল ছিল। তো হাই সুগার লেভেলের দরুন এবং হাই প্রেশারেরও ওষুধ দিয়েছিল দিদাকে। তো 86 বছর বয়স, তা যেহেতু ওখান থেকে সরকারি হসপিটালেই দেখিয়েছি, সেজন্য তার পাশের রুমটাই যেখানে স্কিন ডিপার্টমেন্ট, ঠিক তার পাশের রুমে মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি আর আরেকজন ডক্টর ওখানে বসেছিলেন আর কি। তো ওখানে ওপিডিতে আউটডোরে টিকিট কেটে, প্রপার টিকিট কেটে যেরকম আর 5 জন লাইনে গেছেন ওরকম ভাবেই গেছি দিদাকে নিয়ে। দিদা হুইল চেয়ারে বসেছিল এবং দিদা হুইল চেয়ারে বসার পর উনি 5 জনকে দেখে রহমান বাবু বলে, ওদের মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর রহমান বলে যিনি ছিলেন, উনি 5 জনকে দেখে চিনতে পারেন এবং দেখে বলেন যে ও আপনি এসছেন, আপনার পর বললো না আমার দিদা। বললো উনি তো ভর্তি ছিলেন, বোধহয় রহমান বাবু এর আগে একবার দিদাকে ভিজিট করে এসেছিলেন, রাউন্ড দিয়ে এসেছিলেন যখন দিদা ভর্তি ছিলেন। উনি বোধহয় ইনসুলিন বা কিছু রেফার করেছিলেন, জানি না, কারণ ওখানে অনেক ডক্টরই তো রোটেশনালি আসেন। তো ওনাকে দেখানোর সময় বললেন এটা তো স্কিনে দেখে নিয়েছে, এটাতে আমার আর কিছু করণীয় নেই, আমি কি করব। তো তখন কার্জন বলে যে তাহলে কি একটু প্রেশারটা স্যার মেপে দেবেন। বললো যে প্রেশার আমি মাপবো কি মাপবো না সেটাকে আপনি ঠিক করেন, আচ্ছা বলুন আর কি কি মাপতে হবে। বলে উনি রুডলি বিহেভ করেন। সেকেন্ডলি তারপর উনি প্রেসক্রিপশন ফেরত দিয়ে দেন। উনি বলেন না আমি দেখবো না। তো তখন আমি বললাম স্যার আপনারা মেটফর্মিন বলে যে ওষুধটা দিয়েছেন, যে সুগারের যে ড্রাগটা দিয়েছেন, তো সেই ওষুধটা শুধু বলুন যে সেইটা কি স্টপ করে দেবো না খাবো, সেটা প্রেসক্রিপশনে লেখা ছিল। আপনি তো বলেছিলেন যে 1 মাস পর চেক আপ করতে। তখন উনি বলবো বাহ আপনি তো দেখছি এমবিবিএস পাস করে চলে এসছেন, তাহলে আপনি যদি এমবিবিএস পাস করে চলে আসেন তাহলে আর আমার দরকার কি, আপনি আমার চেয়ারে বসুন। বলে উনি রুডলি চিৎকার চেঁচামেচি করেন। যেমন দেখুন যখন উনি চিৎকার করছেন ওখানে অতগুলো পেশেন্ট রয়েছেন এবং অতগুলো পেশেন্ট পার্টি রয়েছেন, আর এটা ওপিডি, একটা পার্সোনাল কেবিন নেওয়া, পার্সোনাল চেম্বার নেওয়া। তখন আমি ওনাকে বলেছি যে আপনি কি কোনো কারণে ডিস্টার্ব, আপনি এমন চিৎকার করে গলা উঁচিয়ে কেন কথা বলছেন, আপনাকে তো জাস্ট একটা জিজ্ঞেস করছি যে পেশেন্টটি ওষুধটা খাবে কি খাবে না, খাবে কি খাবে না সেসব আমি সময় মতো বলবো। বলে উনি দেখলেন না পাশে যিনি মিশ্রবাবু ছিলেন এবং ডক্টর মিশ্র, উনি ওই স্যার বললেন আসুন আমি দেখে দিচ্ছি। বলে উনি প্রেশার মাপলেন, উনি অনেকগুলো টেস্ট দিলেন, বললেন সুগারটা একটু চেক করিয়ে নিতে। বললো আপনি আজকে তো বন্ধ হয়ে গেছে, পরের দিন এসে করে দেন। অত্যন্ত পোলাইট ব্যবহার, হাম্বেল ব্যবহার, এবং বললেন যে আসলে উনি একটু মাথা গরম হয়তো করে ফেলেছেন, কিছু মনে করবেন না। এবং সেকেন্ডলি সেটা হচ্ছে ওনাকে যখন বলা হচ্ছে, কাঞ্চনও যখন বললো আপনি তো উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো ডিস্টার্ব, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে, আমরা সেটা বলেছি। উনি ধরুন গলা উঁচিয়ে চিৎকার করবেন, অসম্মান করবেন, উনি জানেনই না একটা মহিলার সাথে, একটা 86 বছরের বৃদ্ধা বসে আছেন, তার সাথে কিভাবে বিহেভ করতে হয়। আমার ছোট মাসি গেছেন কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। এবং আমরা যদি চিৎকারের পরিপ্রেক্ষিতে চিৎকার করে কথা বলি, তাহলে উনি সেটাকে নিয়ে মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। এবং সর্বোপরি বলবো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন, একটি নিউজ পোর্টালে আমি দেখলাম, নিউজ চ্যানেলে দেখছিলাম, তারা কোথায় ছিলেন তখন? ঘটনাস্থলে একবার এলেন না কেন? আমরা তো প্রায় 1টা থেকে দুপুর 3টে অব্দি হসপিটালে ছিলাম, বাইরেও দাঁড়িয়েছিলাম, পরে ডিরেক্টর সাহেবের ঘরে গিয়ে কথা বললাম। তো উনি তখন কোথায় ছিলেন? আর আরেকটা কথা আমি বলবো, সবকিছুতে না রাজনীতির রং লাগাবেন না, এটা ভীষণ দৃষ্টিকটু লাগে। ডাক্তারদের কোনো রাজনীতির রং থাকাই উচিত না। ডাক্তারের কাছে যে কোনো দল, তৃণমূল, বিজেপি, নোটা, সিপিএম, যে কোনো আদার্স যত দল আছে, কংগ্রেস, প্রত্যেকে ডাক্তারদের কাছে সমান, কারণ ওনারা পরিষেবা দিতে এসছেন। ওনা মানুষের নতুন জীবন ফিরিয়ে দেন বা নতুন মানুষের প্রাণ বাঁচান।
তো সেখানে আজকে শুধু শ্রীময়ী বা কাঞ্চন মল্লিকের দিদা এটা কোনো পরিচয় নয়। আজকে যদি আমার বাড়ির কাজের লোকটিও যায়, আমার বাড়ির পরিচারিকাটিও যায়, আমার বাড়ির রান্নার দিদিও যায় দেখাতে, তাহলে কি উনি স্যার পরিচয়পত্র জেনে বলবেন ও তুমি অমুক রাজনীতি করো, ও দেখাতে আসবে না বলে রুট বিহেভ করবে? এটা কোথায় লেখা আছে? আর আমাদের জানার এইটুকু অধিকার নেই যে কোন ওষুধটা দেবো কোন ওষুধটা দেবো না। আর এইটা হচ্ছে তার প্রমাণপত্র, সেটা হচ্ছে এইটা হচ্ছে এই যে আউটডোরে টিকিট করে এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে ডিসচার্জ সামারি যেদিন ছাড়া হয়েছে। এবং বিষয়টা হচ্ছে যদি আমরা প্রভাব খাটিয়েই দাদাগিরি করে, সকল যেটা আপনাদের ভাষায় দাদাগিরি করে দেখাতে যাবে, তাহলে আউটডোরে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে কেনই বা দেখাবো? তাহলে তো পার্সোনালি চেম্বারে গিয়ে দেখাতে পারতাম। তাহলে কেনই বা ট্রপিক্যাল মেডিকেল কলেজে ভর্তি রাখবো? সেখানে তো আমি একটা আমার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলাম যে এত সুন্দর চিকিৎসা, আমার দিদা নতুন করে প্রাণ ফিরে পেল। সিরিয়াসলি, যা চিকিৎসা দিয়েছেন স্কিন ডিপার্টমেন্ট, সেখানে আমার দিদার নতুন জন্ম হলো। আমরা জানতামই না যে দিদা বাঁচবেন, দিদা বেঁচে ফিরবে। আর একটা কথা আমি বলবো, আমি দেখলাম যে একজন অন্য দলের সজল ঘোষ মহাশয়কে আমি বলবো, উনি অনেক কথা বলেছেন, উনি দেখলাম ভুলভাল স্টেটমেন্ট দিচ্ছেন। আমি আপনাকে সম্মান রেখেই বলছি সজল মহাশয়, সেটা হচ্ছে যে আপনি সবকিছুতে না জেনে কমেন্ট পাস করবেন না, সবকিছুকে রাজনীতির অঙ্গ করবেন না, রাজনীতির কাদা ছড়াছড়ি করবেন না। আজকে আপনার বাড়িতে আমি জানি না, আপনার পরিচয়পত্র আমার কাছে নেই, আপনার মা আছেন, আপনার বাড়িতে বোন আছেন, আপনার বাড়িতে বউ আছে, আপনার সন্তান আছেন কিনা। আজকে যদি তার সাথে এরকম ব্যবহারটা ঘটতো, তাহলেও কি আপনি এসে রাজনীতির রং লাগাতেন? নিশ্চয় লাগাতেন না। তাহলে আপনি না জেনে শুনে মন্তব্য করে দিচ্ছেন, কারণ আই ওয়াজ দেয়ার। আপনি বলছেন আপনি রাজনীতির জায়গায় নিয়ে গিয়ে এটাকে কাদা ছোড়াছড়ি করছেন। একটু ভেবে বলুন কি কথা বলছেন। আপনার বলার ক্ষমতা আছে, আপনি বলতে পারেন, আপনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আগে সত্যতা যাচাই করুন। আগে সত্যতা যাচাই করে দুই পক্ষের কথাটা শুনুন। এখানে অসুস্থতা নিয়ে রাজনীতির রং লাগাবেন না। রাজনীতির কাদা ছোড়াছড়িটা মাঠে ময়দানে করুন, তাতে কোনো আপত্তি নেই। একটা সাধারণ নাগরিক হিসেবে অ্যাবসলিউটলি আমার রাইট আছে যে আমি চিকিৎসকের কাছে আমি পরামর্শ নিতে যাব, আমি চিকিৎসকের কাছে আমার কোয়ারিজ গুলো ক্লিয়ার করতে যাব। সেখানে চিকিৎসকের মেন্টাল প্রবলেম, যে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন, আই ডোন্ট নো, আমার জানার প্রয়োজনও নেই। কারোর ব্যক্তিগত জীবনে কি ঘটেছেন বা কে ব্যক্তিগতভাবে কোন জায়গা থেকে বিষয়টা দেখছে, সেটা নিয়ে আমি কখনোই কথা বলবো না। আমি গেছি নিউট্রাল ভাবে, কোনো অনডিউ অ্যাডভান্টেজ না, কোনো প্রিভিলেজড হতে না। যদি প্রিভিলেজড হতাম আমি আপনাদের দেখালাম যে আমি টিকিট কেটে আউটডোরে দাঁড়িয়ে গিয়ে দেখাতাম না। কোনো দলবাজিও করতে যাইনি, কোনো দাদা দিদি ধরতেও যাইনি, কোনো দাদাগিরিও করতে যায়নি, কোনো ছেলে পেলেদেরকেও নিয়ে যায়নি, কারণ ওখানে তো গুন্ডামো করতে যায়নি। 86 বছর বৃদ্ধাকে নিয়ে আমার দরকার, আমার প্রয়োজন, আমার চিকিৎসার প্রয়োজন, সেই মানুষটার বাঁচার লড়াই। তো সেখানে কেন আমরা করব? আর যদি করারই তো তার পাশে তো স্কিন ডিপার্টমেন্টের HOD কে গিয়ে দেখে আসলাম, সেখানেও আউটডোরে টিকিট কেটে দেখে এসছি। সেখানে তো কোনো প্রবলেম হলো না। ওনার পাশে বসে থাকা ডক্টর মিশ্র তো দেখে দিলেন, প্রেসক্রিপশনও করে দিলেন, সেখানে তো কোনো প্রবলেম হলো না। মানুষের সাথে ব্যবহারটাই মানুষের পরিচয়। হ্যাঁ, যেটা অন্যায়, যখন মানুষ অন্যায় করে তার ক্ষমা চাইতে 2 মিনিটও ভাবতে হয় না। নিশ্চয়ই ক্ষমা চাইবো যেখানে অন্যায় করা হয়। আর যেটা ন্যায় সেটা ন্যায়। জোর করে যদি ন্যায়টাকে অন্যায় বলে দাবি করেন বা চাপিয়ে দেন, জোর জুলুম করে রাজনীতির রং লাগিয়ে দেন, তাহলে ভেরি আনফরচুনেট। এটা খুব খারাপ। আমার মনে হয় আপনাদের বাড়িতেও একজন অসুস্থ হতে পারে, সেখানেও হয়তো আপনারা রাজনীতির রং লাগিয়ে দেবেন, কিন্তু রাজনীতির রং লাগিয়ে দেওয়াটাই ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের সাথে মানুষের ব্যবহার, তার পরিচয়টা। আপনাদের কাছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেটাকে হাতিয়ার করে অস্ত্র হিসেবে ব্যবহার করে, সেটাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে, সেটাকে নিয়ে স্কেপগোট করে, মিসইউজ করে
তার অসৎ ব্যবহার করা এটা উদ্দেশ্য নয়। আর যদি একটা সাধারণ মানুষ হতো, সাধারণ মানুষের সাথে যদি উনি ব্যবহারটা করতেন, তাহলে কি এত ইনিয়ে বিনিয়ে প্রেসের কাছে কথা বলতে পারতেন? আর জুনিয়র ডাক্তাররা তখন কোথায় ছিলেন? বাকিরা কোথায় ছিলেন? সেখানে ঘটনাস্থলে এসে তো আপনারা আপনাদের স্যারের পাশে দাঁড়াতেন, আপনারা একটা সাধারণ রোগীর পাশে এসে দাঁড়াতেন, জানতে পারতেন একজন পেশেন্ট হুইল চেয়ারে বসে আছে, যে তার কি পরিস্থিতি। দোষ দেওয়া খুব সোজা, নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা, দ্যাট ইজ নট ডান। আমি তো কোনোভাবেই মানবও না, কারণ যেটাতে আমরা অন্যায় করিনি সেটা আমি কোনোভাবেই মানবো না, 1000 বার বললেও আমি মানবো না। প্রেস বিভিন্ন রকম নিউজ করতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে আমি জানি যে আমি কি বলেছি, কোনটা ঠিক কোনটা বেঠিক। আমার ফার্স্ট টাইম, আমরা প্রচুরবার, আমি আমার মাকে নিয়েও বহুবার সরকারি হসপিটালে দেখিয়েছি, কিন্তু সত্যি তারা ভালো চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন, এবং যখন পরবর্তীতে যে ডাক্তার দেখে দিয়েছেন সেটাও এটাই তার টিকিট। কিন্তু কিছু কিছু মানুষের কাজই থাকে নোংরামো করা, কাদা ছোড়াছুড়ি করা। তাই না জেনে বিচার করবেন না, না জেনে মন্তব্য করবেন না, যে জানুন, জেনে শুনে করুন। যদি মনে করেন যে ভুল আছে, 100 বার শাস্তি মাথা পেতে নেব, কিন্তু আপনাদের কাছে অস্ত্র আছে, আপনাদের কাছে মিথ্যেকে সত্যি করে দেওয়া যায় বা সত্যিকে মিথ্যে করে দেওয়া যায়, সেই জন্য যা খুশি দোষ দিয়ে দেবেন, মেনে নিতে হবে, কারণ সে একটা অন্য দলের বিধায়ক বলে। আমি কোনো রাজনীতির রং বায়াস্ট হয়ে কথা বলছি না, আমি একটা সাধারণ মানুষ। আর আমার দিদা 86 বছর বয়সে এসে আর কিছু অন্য কিছু দেখারও বয়স নেই, সে একটা চিকিৎসা নিতে গেছে। তো সেখানে যদি এরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আমি জানি না। গল্প ইনিয়ে বিনিয়ে ক্যামেরার সামনে বানিয়ে বলা খুব সোজা, সত্যিটাকে তুলে ধরুন। থ্যাংক ইউ সো মাচ।